বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। একেবারে মোক্ষম জবাব, সুযোগ বুঝে। এবং তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন অত্যন্ত যৌক্তিকভাবে সংবিধানের আলোকেই। কোত্থেকে কোন ডক্টর আলী রিয়াজরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে, বহুজাতিক কোম্পানির লবিস্ট হিসেবে উড়ে এসে জুড়ে বসে তারা বড় বড় বয়ান ছাড়ছিলেন, সংবিধানের ব্যাখ্যা দিচ্ছিলেন। তারা যা গিলাবে মানুষ তো তা গিলবে না। সৈয়দ সালাউদ্দিন আহমেদ শপথ নেওয়ার ঠিক কয়েক মিনিট আগেই তিনি ঘোষণা দিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। সত্য কথা, গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের কথা কোথায় বলা আছে? সংবিধান এটা এখনো ধারণ করেনি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি সংবিধানের আগে ধারণ করতে হবে, স্পষ্ট উল্লেখ থাকতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেওয়াবেন সেটি বিধান করতে হবে। তিনি আরো বলেন যে সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আর এই ডক্টর আলী রিয়াজ বয়ান তো দিয়ে যাচ্ছেন, বড় বড় বলি কপচাচ্ছেন একের পর এক। রোববারও তিনি গণমাধ্যমকে বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বেশিরভাগ ভোটার সম্মতি দেওয়ায় নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে। শপথ নিতে হবে এটা কেন? গণভোট হয়েছে। গণভোটের আবার কি গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে নাকি? এটা তো গণভোট হয়েছে। তিনি কি বলছেন? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ এটা সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে এই যে জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে, আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এটা জুলাই জাতীয় সনদে বলা ছিল। জুলাই জাতীয় সনদ কি সংবিধান হয়ে গেছে নাকি? ফাজলামো শুরু করা হচ্ছে নাকি? যা বলবে মানুষ তাই গিলবে? কি ষড়যন্ত্র ছিল তাদের? এখন প্রশ্ন আসতে পারে যে জামাত কি করবে, এনসিপি কি করবে? এনসিপি এবং জামাতের দাবির পরিপ্রেক্ষিতেই তো এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। এনসিপি এবং জামাতের ব্লুপ্রিন্ট হিসেবেই তো এই নির্বাচিত এমপিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার একটা আয়োজন চলছিল। এবং যে গুঞ্জনটি চলছিল, যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়, এই সংবিধান সংস্কারের জন্য কথিত এই যে জুলাই সনদ, সেটির আলোকে 6 মাস বা 8 মাস লাগবে। 180 কর্মদিবস মানে 8 মাস পড়ে যায়। সেই পর্যন্ত ডক্টর ইউনূস কন্টিনিউ করতে পারে তার ক্ষমতা, বা এই সরকার তার কাজ চালিয়ে যেতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না, এমন কোনো পরিকল্পনা নেই। আর যাই থাকুক না কেন, ডক্টর ইউনূসকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করা যায় না, 1 সেকেন্ডের জন্য। এবং তেমন একটা ষড়যন্ত্রের মুখে পড়তেও পারত, সেই সুযোগ এখনো তাদের ছিল সরকারের। বিএনপি সেটা সুযোগ বুঝে ঠিকই কোপ মেরে দিয়েছে। ধন্যবাদ বিএনপিকে, স্যালুট। বিএনপি অনেক ধৈর্যের সঙ্গে এই পর্যন্ত এসেছে এবং আমি নিজেই বলছিলাম, বারবার বলছিলাম বিএনপি ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা। অবশ্যই ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছিল। বিএনপি মাথা ঠান্ডা করে অনেক রিস্ক নিয়ে, আমি বলবো যে ঝুঁকি তাদের ছিল না তা নয়, অনেক ঝুঁকি মাথায় নিয়ে তারা এই পর্যন্ত এসেছে। এবং সেই ঝুঁকির জায়গা থেকে, সন্দেহের জায়গা থেকেই আমরা বারবার এই নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছিলাম। নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন হলে সেটি সুষ্ঠু হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা, ম্যাটিকুলাস কোনো ডিজাইন অ্যাপ্লাই করা হবে কিনা। শেষমেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষের সহযোগিতায় হয়েছে, কম্পারেটিভলি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এখন জামাত এনসিপি কি করবে? 2/3 সংসদ সদস্য তো বিএনপি রয়েছে। অধিবেশন চালানোর জন্য যে কুরামের প্রয়োজন হয় তা তো তাদের যথেষ্ট পরিমাণ রয়েছে। তারা এখন যদি শপথ না নেয়, সংসদ বয়কট করে, তাতে কিচ্ছু হবে না বিএনপি। তারা রাগ করতে পারে, গোসা করতে পারে। এই রাগ, ক্ষোভ, গোসার জায়গা থেকে তারা শপথ নাও নিতে পারে। কথা বলছি, না নিলে কি হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ না নিলে সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা হবে, সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আবার বিএনপির ক্যান্ডিডেটটা দাঁড়াবে তো। এমনও তো আওয়ামী লীগের লোকজন দাঁড়াচ্ছে, আওয়ামী লীগের প্রার্থীরা সেখানে চলে এলো।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে। অতএব আমরা এত দিন বলে আসছিলাম যে বিএনপি কোনো চিপায় পড়তে যাচ্ছে কিনা, এখন চিপায় পড়ে গেছে জামায়াতে ইসলামী, এনসিপি, ডক্টর আলী রিয়াজ, ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল্লাহ। ফাজলামের একটা সীমা আছে। তারা যা করেছে এই 18 মাস ধরে, এবং এই উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই মার্কিন বিভিন্ন বহুজাতিক কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করেছে। এই যে বিএনপি যে বক্তব্য আজকে দেয়া হলো, এটি যে তারা হঠাৎ করে দিয়েছে সুযোগ বুঝে তা কিন্তু নয়। তারা গত 2 দিন ধরে বলে আসছিল, এমনকি গত রোববার বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে সালাউদ্দিন আহমেদ, এবং বিভিন্ন সূত্র থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে তারা বলছে বিদ্যমান সংবিধানে যা আছে সেটা অনুসরণ করাই যৌক্তিক হবে। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, সংবিধান সংস্কার পরিষদ এ ধরনের কিছু নেই, মানে এই টাইপের। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকমের শপথের বিষয়টি আসবে। এমনকি নির্বাচন কমিশন যেই নির্বাচন পরিচালনা করেছে তারা তো সব সময়ের জন্য দিক নির্দেশনা দিয়েছে সংসদ সদস্য হিসেবে। কোথাও তাদের ঘোষণায় কোনো নির্দেশনায় সংবিধান সংস্কার পরিষদের কথা বলা নেই, সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের বিষয়ে বলা নেই, কে তাদেরকে শপথ পড়াবে এ বিষয়ে কোনো কিছুই বলা নেই। আর এই যে গণভোট, সেটিও তো জোর করে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার কোটি টাকা খরচ করে, এই যে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। এই যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটিও তো বিতর্কের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। গণভোটে ভোট পড়েছে 60.26%, যেখানে সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%। আরে মানুষ বোঝেই না গণভোটের প্রশ্নগুলো কি, সেখানে মানুষ আরো বেশি করে ভোট দিল। কি আশ্চর্য ব্যাপার! মানে এই যে ডিজাইন অ্যাপ্লাই করতে গিয়ে যে ধরা পড়ে যায়, চোর চুরি করে প্রমাণ রেখে, একটি কথা আছে না, এখানে সেটি প্রমাণিত হয়েছে। বরং মানুষ ভোট দেয় মার্কা চিনে, মানুষের চেহারা দেখে বা পরিচিত জনদের নাম দেখে। এই তো সংসদ নির্বাচন তো এইভাবেই ভোটগুলো হয়, সাধারণ মানুষ এভাবেই ভোট দেন। আর গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্ন চারটির মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত 48টি প্রশ্ন জড়িয়ে রয়েছে। তার সবকটির জবাব হ্যাঁ কিংবা নাতে দিতে হয়েছে। দেশের 18 কোটি মানুষ এত বোদ্ধা হয়ে গেলেন, আমরা সবাই এত বোদ্ধা হয়ে গেলাম, আমি তো নিজেই ভালো করে বুঝি না, অনেস্টলি স্পিকিং, যে কি কি রয়েছে এর মধ্যে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে ডক্টর আলী রিয়াজ, ডক্টর আসিফ নজরুল্লাহ, এই ডক্টররা এখন সব মাথার চুল ছিঁড়ছেন সম্ভবত। অবশেষে বিএনপির মন্ত্রিসভা গঠিত হলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এবং মন্ত্রী পরিষদে যারা স্থান পেয়েছেন আপাতত সেসব নিয়ে বিশ্লেষণের কিছু নেই। বিএনপি বা তারেক রহমান যেটি ভালো মনে করেছেন তাই হয়েছে। কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে এখন যেটি বিস্ময়ের বিষয়, সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রিসভায় রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। সেটি হচ্ছে তিনি পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রিসভায় যারা স্থান পেতে পারেন, গত 2-3 দিন ধরে যা গুঞ্জন শোনা যাচ্ছিল যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আলতাফ হোসেন চৌধুরী, তারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন, সেটা নিয়েও তেমন কিছু নেই বলার, একমাত্র বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ছাড়া। সব কিছু ছাপিয়ে এখন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ডক্টর খলিলুর রহমান। আচ্ছা, বিএনপির মধ্যে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর কেউ নেই? নিশ্চয়ই এটি বিশ্বাসযোগ্য নয়। অবশ্যই একাধিক ব্যক্তি আছেন এই পদ পাওয়ার মতন বা এই মন্ত্রণালয় পাওয়ার মতন, কিন্তু ডক্টর খলিলকেই কেন মন্ত্রিসভায় নিতে হলো এবং সেই মন্ত্রিসভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দিতে হলো? ডক্টর খলিল ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে কাজ করছিলেন ডক্টর ইউনূস সরকারের, এটি সবার কাছেই মোটামুটি পরিষ্কার। তিনি প্রথমে 2024 সালের নভেম্বরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার বিষয়ক
হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। পরবর্তীতে 2025 সালের এপ্রিলে তাকে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো। সেটি নিয়ে তখন থেকে তুমুল বিতর্ক শুরু হয়েছিল, সেনাবাহিনীর সঙ্গে এক ধরনের দূরত্ব সৃষ্টি হলো ডক্টর ইউনূস সরকারের। এবং যে কথাগুলি এর আগে আমি বলেছি খানিক আগে লাইভে, আবারও মনে করিয়ে দিতে হচ্ছে, এই খলিলুর রহমানের পদত্যাগের দাবি তো বিএনপি করেছিল, তুমুল দাবি জানিয়েছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির উচ্চ পর্যায়ের 3 প্রতিনিধি গিয়ে এই দাবিটি জানিয়েছিলেন এবং সাথে সাবেক ছাত্র সমন্বয়ক যে 2জন বা 3জন ছিলেন উপদেষ্টা হিসেবে তাদের পদত্যাগ দাবি করেছিলেন। এখন ডক্টর খলিলের পদত্যাগের দাবিটি কেন করেছিলেন? ডক্টর খলিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করছিলেন এমন অভিযোগ উঠেছিল। তিনি মিয়ানমারে কথিত করিডোর দেওয়ার বিষয়ে দৌড়ঝাঁপ করছিলেন। সেনাবাহিনী থেকে তুমুল আপত্তি উঠল, বিএনপি তুমুল আপত্তি জানালো এবং আমাদের বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত এই খলিলুর রহমানের মাধ্যমেই সম্পন্ন হতে যাচ্ছিল। তো বিএনপি সহ বিভিন্ন দায়িত্বশীল রাজনৈতিক দল বা সেনাবাহিনী বা দায়িত্বশীল ব্যক্তিদের তুমুল আপত্তির মুখে কোনো কোনো জায়গা থেকে ডক্টর ইউনূস সরকার পিছু হটল। কিন্তু তারপরেও এত বিতর্কের মধ্য দিয়েও ডক্টর খলিলুর রহমান বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে এলেন। এবং এই খলিলুর রহমান সম্পর্কে তো আরও অভিযোগ রয়েছে যে তিনি দ্বৈত নাগরিকত্ব হোল্ড করছেন, তিনি আমেরিকান পাসপোর্ট হোল্ডধারী। তাহলে কেন ডক্টর খলিলকে তারেক রহমান তার মন্ত্রিসভায় স্থান দিতে বাধ্য হলেন? আমরা বাধ্য এজন্যই বলছি যে ডিপ স্টেটের খেলা এখনো চলছে। কার প্রেসারে বা কার প্রেসক্রিপশনে তারেক রহমান এই কাজটি করতে বাধ্য হলেন? এবং ইউনূস সরকারের সময় শেষ হওয়ার সাথে সাথে বা আগে থেকেই যেই দাবিগুলো মানুষের পক্ষ থেকে, গণমানুষের পক্ষ থেকে উঠছিল, সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে যারা ছিলেন বা তার বিশেষ সহকারী হিসেবে যারা কাজ করছিলেন তাদের অনেকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এর মধ্যে খোদ ডক্টর ইউনূসের বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ উঠেছে। তিনি যেসব সুযোগ সুবিধা নিয়েছেন, তার গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা কর মওকুফ করা থেকে শুরু করে তিনি বিভিন্ন ধরনের লাইসেন্স তার যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোকে দিয়েছেন, আদম ব্যবসা থেকে শুরু করে হসপিটাল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দাবি বিএনপির প্রতি আরও বেশ কয়েকদিন আগে থেকেই সাধারণ মানুষের পক্ষ থেকে উঠেছে এবং তাদের কেউ যেন, অভিযুক্তদের কেউ যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেই দাবিও উঠেছিল তারেক রহমানের প্রতি। এখন ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী করার মধ্য দিয়ে গণমানুষের সেই দাবি স্বাভাবিকভাবেই চুপসে এলো এবং অনেকের সন্দেহ যে তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, বিএনপি যে ঠান্ডা মাথায় ধৈর্যের পরিচয় দিয়ে নির্বাচন পর্যন্ত আনতে বাধ্য করেছে ডক্টর ইউনূসকে এবং তাদের ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করেছে নানান কৌশলের মধ্য দিয়ে, পরবর্তী সরকার গঠনের জায়গাতেও অনেক ধরনের বাধা বা ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছিল, সেই সব কাটিয়ে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু এক খলিল সাহেবকে নিয়ে মানুষের মধ্যে যে সন্দেহগুলো এখন তৈরি হচ্ছে, যেই উপদেষ্টারা, সাবেক উপদেষ্টারা বা তার মানে ডক্টর ইউনূসের সাবেক বিশেষ সহকারীরা তো বহাল তবিয়তে থাকবেনই, বিদেশে চলে যেতে পারেন, দেশের মধ্যেও বহাল তবিয়তে থাকতে পারেন। এবং অনেকের প্রশ্ন যে কেন এটি তারেক রহমান করলেন, যদিও এর মধ্যে আমরা দেখেছি ওই যে ঠান্ডা মাথার কথা বলছিলাম, এক ধরনের ষড়যন্ত্র তো ছিল যে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা
নির্বাচিত হয়েছেন, তাদেরকে একই সাথে আরও একটি শপথ নিতে হবে ডক্টর আলী রিয়াজদের বক্তব্য অনুযায়ী, যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতে হবে। বিএনপি শেষ মুহূর্তে এসে সেটিও করেনি। চমৎকার কাজ করেছে, তার জন্য বিএনপিকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই, যে সেই ষড়যন্ত্রের জালটি ছিন্ন করতে পেরেছেন তারেক রহমান। কিন্তু আমার মনে হয় বিএনপি বা তারেক রহমান এখনো পর্যন্ত রাহুমুক্ত হতে পারেনি। ডিপ স্টেটের খেলা এখনো চলছে। যুক্তরাষ্ট্রের নানান ধরনের প্রেসক্রিপশন, নানান ধরনের খেলা মানতে তারেক রহমান এখনো পর্যন্ত বাধ্য হচ্ছেন, এটি মানুষের ধারণা।